কাঁচা লঙ্কা টক বক্স সিরিজে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আর একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। আজকে আমার সাথে যে আছে সে কিন্তু খুব স্পেশাল একজন গেস্ট, আমার খুব কাছের বন্ধু এবং একজন প্রাউড ক্যাফে ওনার। আজকে আমার সাথে আছে শুভ্রা সাহা। হাই, কেমন আছো বলো? খুব ভালো আছি। শুভ্রা সম্বন্ধে একটু জানি। প্রথমে শুভ্রা ছোটবেলার সম্বন্ধে একটু জানবো। তুমি ব্রন অ্যান্ড ব্রট আপ কোথায়? পাইকপাড়া, পাইকপাড়া, মানে একদম কলকাতাতে। কলকাতাতেই। আচ্ছা, ছোটবেলাটা কিরকম কেটেছে? জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আচ্ছা, কাকা কাকিমা ভাই এদের মাঝখানে আচ্ছা। আমি বড় দিদি ছিলাম। বড় ভাই দিদি, ছিল, আমিও হ্যাঁ। তাই। আমিও বড় দিদি, আমারও অনেকগুলো ভাই বোন। আমার একজন সমবয়সী ভাই ছিল, আরেকজন আমার থেকে 8 বছরের ছোট। তো আচ্ছা, আমার মাঝের ভাইটি বড় হয়ে গেছিল, কিন্তু আমি ওর সাথে, ও যতদিন ছোট ছিল আমি ততদিন ছোট আচ্ছা, ছিলাম, আচ্ছা, যেরকম হয় আর কি। আচ্ছা। তো তোমার কেরিয়ারের শুরু থেকেই কি ক্যাফে? না না না, একদমই না। আমার ক্যারিয়ারের শুরুতে আমার পড়াশোনা একদম অন্যই স্ট্রিম। আমি আচ্ছা। বিসিএ ও, পাশ করেছিলাম। দেন তারপর আমার মনে হয়েছিল যে এটা দিস ইজ নট মাই কাপ অফ টি, আমার দ্বারা হবে না, এত কোডিং টোডিং আমার পছন্দ না। তো আমি তখন, আমার ঠাকুমা আমাকে টাকা দিয়েছিল গয়না কেনার জন্য। তো আচ্ছা, আমি বললাম যে না, তার আগের ঘটনা বলি। আমার বাবা আমাকে আমার পছন্দ মতন কিছু মানে পড়াশুনো করতে দেয়নি, তথাকথিত যে পড়াশোনাগুলো মানে সেরকম পড়তে হবে। আমার খুব ইচ্ছে ছিল আমি ফ্যাশন ডিজাইনিং পড়বো বা যা সাইকোলজিস্ট, এরকম একটা কিছু, কিন্তু সেগুলো আমার বাবা খুব একটা পছন্দ করেনি, তাই হয়নি। কিন্তু তারপরে আমার খুব ভালো লাগলো যে না, আমি সাংবাদিকতা করবো, এবার করে তো দেখিয়ে দিই। আমি একটা কোর্স করেছিলাম, ওখান থেকে আমার প্লেসমেন্টও হয়েছিল। তা আমি অনেক দিন ওখানে চাকরি করেছি, বেশ কয়েক বছর। তারপরে যেটা হলো 2013-তে ওই চিট ফান্ড আসলো, যে কটা নিউজ পেপার বন্ধ হয়ে গেল, তার মধ্যে আমি যেটিতে কাজ করতাম সেটিও বন্ধ হয়ে গেল। একটা ডেইলি নিউজ পেপার ছিল। তারপরে আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করেছি, এটা কর্পোরেট ইভেন্ট করতো। তো সেটাতে আমি বেশ কয়েক বছর থেকে, আমি 10 বছরের চাকরি জীবন কাটিয়ে তারপরে আমি ক্যাফে খুলেছি। আচ্ছা, বেশ অনেকটাই টাইম। মানে আচ্ছা, ক্যাফে কেন? মানে অনেক অপশন। আই লাভ টু কুক। আচ্ছা, এই কারণেই শুধু ক্যাফে? কারণ এখন এত কম্পিটিশন, মানে তুমি যদি আমি না যখন শুরু করেছিলাম তখন এত কম্পিটিশন ছিল না। হ্যাঁ, ট্রু। তখন নর্থ কলকাতায় ক্যাফে বলতে শ্যামবাজারে একটি ছিল, আর লেক টাউনে মনে হয় ফ্রেঞ্চ লোভ, ব্যাস দ্যাটস ইট। আর কেউ ছিল না, আমি ছিলাম, শুরু করেছিলাম। কিন্তু আমাকে একটা জিনিস বলো, যে ক্যাফে মানে এটা শুনতে খুব ফ্যান্সি লাগে, যে আমার একটা ক্যাফে আছে, আমি একটা ক্যাফে চালাই বা ক্যাফে ওনার, সেটা পেছনে স্ট্রাগলটা তো সাংঘাতিক, প্রচন্ড। মানে সেটা তুমি যদি 2 লাইনে বলতে পারো যে স্ট্রাগলটা কিরকম? স্ট্রাগলটা কিরকম কি করে 2 লাইনে বোঝাবো? 2 লাইনে বোঝানো যাবে না, কারণ সেভিংস জিরো একটা ব্যবসা করার জন্য। সেভিংস এখন নেই। যেই সেভিংস দিয়ে আমি ক্যাফেটা শুরু করেছিলাম সেটা এখন জিরো। সেটা তো দুঃখ। তাছাড়াও ছুটি নেওয়া যায় না, হাসি মুখে থাকতে হয়। তুমি তোমার এক্সপ্রেশন ভেতরে তোমার যাই চলুক, তোমার মুখে কাস্টমারের জন্য অলওয়েজ হাসি থাকতে হবে, তোমার ভুল মেনে নিতে হবে। এগুলোর একটা এছাড়া আর্ট অফ সার্ভিস ইন্ডাস্ট্রি, সেটা তো আছে। এছাড়া স্ট্রাগল তো থাকেই। তুমি সব ব্যবসাতে স্ট্রাগল আছে। কোন ব্যবসা কে করেছে যে যেটাতে স্ট্রাগল নেই? হ্যাঁ, যেরকম ধরো আমি কোভিড কাটিয়েছি দুটো, একটা না দুটো কোভিড কাটিয়েছি, এবং প্রথম দুটো কোভিডেই আমি একা ক্যাফে চালাতাম, কেউ ছিল না। তুমি দেখেছো আমাকে সেই সময়, আমি রান্না করতাম, আমি সার্ভ করতাম, আমি পরিষ্কার করতাম, সবটা আমি করতাম। সেই দুটো, তখন কতটা পরিশ্রম গেছে বাজার করতে, মানে সকাল থেকে শুরু হতো বাজার থেকে রাত্রেবেলা অবধি। হ্যাঁ, তারপরে ধরো সোশ্যাল মিডিয়া, এখন আমরা সোশ্যাল মিডিয়া আমি করি, এবং এখন আমার হাজব্যান্ড কিছুটা আমাকে হেল্প করে সোশ্যাল মিডিয়াতে। আমার একজন স্টাফ আছে, ও হেল্প করে। কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি যে আমাকে মানে নিজের একটা জায়গা তৈরি করতে গেলে দাঁতে দাঁত চেপে আমাকে পড়ে থাকতে হবে। আবার যখন মনে হয় আমি একটা ম্যাকের লিপস্টিক কিনবো, তখন মনে না, আমাকে ওই ননস্টিকের ওই প্যান্টটা অনেক দাম বেশি, আমাকে ওটা কিনতে হবে। আমাকে এই স্যাক্রিফাইস গুলো তো করতেই হবে। কিন্তু দিনের শেষে তো একটা ভালো লাগা থাকে, ভীষণ ভালো লাগা থাকে, নিজের জায়গা নিজের মতো করে গুছিয়ে করা। কেউ যখন এসে বলে বা কোথাও আমাকে রিভিউ দেয়, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা ধরো, মানে আজকাল তো অনেকেই ক্যাফে খুলতে চাইছে, মানে শুধু ক্যাফে বলে না, ধরো একটা ছোট মানে একটা সেট আপ করলো, যেখানে আমি একটু চা বিক্রি করছি, একটু স্যান্ডউইচ বিক্রি করছি, মোমো বিক্রি করছি, এরকম অনেক ধরনের ছোট ছোট স্টার্ট আপ হচ্ছে, যারা ধরো নতুন নতুন
চাইছে যে আমি একটা ক্যাফে করতে চাই, তুমি তাদেরকে কিছু সাজেশন দিতে চাও? কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে জাস্ট। হ্যাঁ, আর ভীষণ ধৈর্যটা থাকতে হবে। ধৈর্য তো থাকতেই হবে, এবং ধৈর্যটা তখন তোমাকে কোয়ালিটি মেনটেন করতেই হবে। তুমি যদি কোয়ালিটি মেনটেন না করো, তোমার কাস্টমার দ্বিতীয় দিন তোমার কাছে ফেরত আসবে না। তুমি আমার কাছে কবে থেকে আসো বলো? 2020। মানে একটা ইন্টারেস্টিং ঘটনা, মানে আমি জানি না তুমি এটা জানো কিনা, মানে আমি একটা পুজো, আমার মনে আছে অষ্টমী ছিল, হ্যাঁ, কারণ ক্যাফেটাতে খুব ভিড় ছিল। আমি লেকটাউনের ওখান থেকে ঠাকুর দেখে ফিরছিলাম, আমি একা ছিলাম। আমি তোমার ক্যাফেটা দেখে আমি ওখানে ঢুকে বসে আমি একটা মোহিতো খেয়েছিলাম। আমার এত ভালো লেগেছিল, আর এত ভিড় ছিল, আমি ভেবেছিলাম আমি পরে একবার আসবো। তারপর থেকে যে আমি কতবার গেছি সেটা তো মানে সেটা বোধহয় গুণে শেষ করা যাবে না, যে আমি কতবার গেছি। আমি যদি কোয়ালিটিটা মেইনটেইন না করি, তুমি কি ফেরত আসতে? কোয়ালিটি মেইনটেইন করা প্লাস হচ্ছে ব্যবহারটাও আমার মনে হয় খুব ম্যাটার করে। যে আমি একটা জায়গায় যাচ্ছি, সে আমার সাথে কি ব্যবহার করছে আমার মনে হয় সেটাও খুবই ম্যাটার করে। ভীষণই ম্যাটার করে। আরো একটা মজার কথা বলি, মানে যখন আমি ডিসাইড করি যে আমি কাঁচা লঙ্কা চ্যানেলটা খুলবো, আমি 2টো মিটিং করেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে, দুটোই তোমার ক্যাফেতে করেছি, এবং তারপর আমি চ্যানেলটা শুরু করি। তো আমার কাছে মানে তোমার ক্যাফেটা খুবই স্পেশাল। শুধু মানে তোমার ক্যাফে বলে নয়, আমার অনেক ডিসিশন কিন্তু লাইফে আমি ওখানে বসে, শুধু ক্যাফে রিলেটেড নয়, আরো অনেক ডিসিশন আমি ওই ক্যাফেতে বসে নিয়েছি। এটা সত্যি, আই এম সো গ্রেটফুল। এত ভালো লাগছে শুনতে। এই ঘটনাগুলো আজকে শেয়ার করলাম তোমার সাথে, যেহেতু আজকে মানে আমরা একটা আড্ডা দিতে বসেছি, সুতরাং আমার মনে হলো এটা শেয়ার করা যায় যে আমি অনেক টাইম একা, ভালো খারাপ বন্ধুদের সাথে, আমার কিছু বন্ধু যারা বাইরে মানে ইউএস এর কিছু বন্ধু যারা কলকাতাতে ঘুরতে এসেছে, তাদের বাপের বাড়ি এখানে, তারা অনেক দিন বাইরে, তোমার ক্যাফেতে নিয়ে গেছে, আই থিঙ্ক তোমার মনে আছে। ভীষণ ভালো লাগার একটা জায়গা। আচ্ছা, তোমার তো ক্যাফে কি প্রত্যেকদিন খোলা থাকে? না, আমার সোমবার বন্ধ থাকে। সোমবারটা বন্ধ রাখো। তো সোমবারটা ইউজুয়ালি কি করো সারাদিন? রান্নাঘর পরিষ্কার করি। সেটা ক্যাফের না বাড়ির? বাড়ির। না, আমার ক্যাফেরও ধরো একটা মান্থলি ক্লিন আপ থাকে, ডিপ ক্লিন, সেটা হয় কখনো কখনো। শাটার ধোয়া, সেগুলো আমরা সব, আমি এবং আমার স্টাফেরা সবাই মিলেই করি। তোমরাই করো? হ্যাঁ, আমার ক্যাফেতে সবাই সব কাজ করে। আর ইন্টারেস্টিংলি তোমার ক্যাফেতে সব মহিলারা কাজ করে। হ্যাঁ, কোনো ছেলে আজও পর্যন্ত আমি দেখিনি। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি ওখানে বাচ্চারা পড়াশোনা করছে। না, ও হচ্ছে আমার একটি স্টাফের মেয়ে। হ্যাঁ, আমি ওকে যতবারই যাই দেখি। এখন বড় হয়ে গেছে, না এখন আর পড়াশোনা করে, এখন বাড়িতে পড়তে আসে। হ্যাঁ, সকালবেলা আমার কাছে পড়তে আসে। সে তখনও ক্লাস 4-এ পড়তো, এখনো ক্লাস 9-এ পড়ে। মানে তুমি ক্যাফে চালাও, তার সাথে তুমি টিচারও? টিচার বলতে আমি শুধু ওকে আর ওর এক বন্ধুকে। মানে টিচার তো? হ্যাঁ, আমার ওদের পড়াশোনাটা আমি ওর পুরোটাই দেখাশোনা করি, কারণ ওর মা আমার মানে ক্লিনিং স্টাফ। তো ওর মায়ের, তার মধ্যে আবার সিঙ্গেল মাদার, ওর মা মানে কোনো বেসিক পড়াশোনার কোনো ইয়ে নেই। এবার বুঝতেই পারছো ওরা কিরকম পরিবেশ থেকে বিলং করে, না ওখানে পড়াশোনার কোনো অভ্যেস নেই। তো সেই অভ্যেসটা আমি আস্তে আস্তে তৈরি করে, মানে ওই গাইডেন্সটা দেওয়ার আমি একটু চেষ্টা করি। এবার না, খুব ভালো। আচ্ছা, এই যে ধরো তোমার নিজস্ব ক্যাফে আছে, কিন্তু তুমি ক্যাফেতে খেতে চাও অন্যান্য ক্যাফেতে? হ্যাঁ, যাও। হ্যাঁ, অনেক ক্যাফেতে যাই আমি। মোটামুটি কলকাতা, সাউথ কলকাতার এখন একটু কমে গেছে, কারণ আগে আমার হাজবেন্ড ওখানে সাউথে থাকতো, তো সেই জন্য আমার সাউথ কলকাতাটা এক্সপ্লোর করা হতো। এখন তো যাওয়াও হয় না, খুব রেয়ার, যদি যাই তাও যাই। কিন্তু এবার কি হয়েছে, অনেক জায়গায় এক্সপ্লোর করে করে কিছু জায়গা আমরা স্ট্রিক করে গেছি, আচ্ছা না আমরা গেলে এখানেই যাও। এই যে ধরো এত ক্যাফে, মানে তুমি রাস্তাতে বেরোলে, দুপা হাঁটলে ক্যাফে, এত ক্যাফে, মানে সবকটা ক্যাফে কি সেভাবে মানে ফুড যেটা খাবারটা আমাদের সার্ভ করছে, তোমার কি মনে হয় যে এত হাইপ, লোকে এত ছবি তুলছে, পোস্ট করছে? কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে ফেলেছে। তোমার কি মনে হয় যে সত্যি সেগুলো কি সত্যি? মানে আমি এরকম, আমি ইনস্টাগ্রাম দেখে বা রিল দেখেও ক্যাফেতে গিয়েছি। আমি অফকোর্স তাদের নাম নেব না, ভীষণ রেনাউন্ড এবং খুব হাইপড ক্যাফে, বাট আমার খাবার ভালো লাগেনি। কিন্তু এরকমও রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে যেগুলোর কোনো হাইপ নেই, কিছু নেই, কিন্তু তুমি যাবে, ওদের খাবারগুলো খাবে, কি যে ভালো খেতে। আমার সেটাই মনে হয় যে আজকাল এত সোশ্যাল মিডিয়ার যুগে, মানে আমি তোমাকে পরে একটা নাম মেনশন করবো, একটা রেস্টুরেন্ট আছে, উনিও শেফ এবং উনি ওই রেস্টুরেন্টটা চালান, এবং উনি নিজে রান্না করেন। তুমি ওখানে ওনার খাবার একবার কি খেয়ে আসবে, এত অপূর্ব খাবার বানায়। কিন্তু এখন আমি একটু দেখেছি যে এখন না ইনস্টাগ্রাম ভর্তি, পিন্টারেস্ট ভর্তি ক্যাফে বেশি।
হ্যাঁ মানে আমি সেটাই বলছি, ধরো আমি যখন রিল স্ক্রল করছি, আমি একটা রিল গেল, তারপরের রিলটাই একটা কোনো ক্যাফে, একটা কোনো রেস্টুরেন্টে, যেখানে ভীষণ ঝাঁ চকচকে ব্যাপার, হয়তো সেটা দেখে আমরা গেছি কিন্তু ভীষণই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এবার এত কম্পিটিশনের যুগে এইভাবে একটা ক্যাফে কোয়ালিটি মেনটেন করা এবং সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা তো খুবই ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট। মানে এত দাম, বিশেষ করে ধরো আমি লাস্ট 3 সপ্তাহের কথা বলছি, চিকেনের দাম পার কেজি 150 করে বেড়ে গেছে। 150, মানে আমি যেখানে বোনলেস চিকেন যেখান থেকে কিনছি 150 করে বেড়ে গেছে। এই আমি শুধু আমার এটা এখন মনে পড়ছে, সবকিছুর দাম বেড়েছে। হ্যাঁ, কারণ আমরা এখন যেটা তো গ্যাসের প্রবলেমে ভুগছি সবাই, যে বাড়িতে কি রান্না হবে সেটা নিয়েও কিন্তু এখন ভাবি। হ্যাঁ চলছে। আমার ক্যাফেটা পুরোটাই ইলেকট্রিক ইয়েতে চলে। বাহ, ভেরি গুড। মানে তাহলে ওই ঝামেলাটা তোমার নেই, খুবই বুদ্ধি করে ওটা করা। এটা আমার মনে হয় প্রত্যেকটা ছোট ছোট রেস্টুরেন্ট হোক, বড় রেস্টুরেন্ট হোক, প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলো এবার মেনটেন করা। এখন অনেক বেশি জিনিসপত্র পাওয়া যায়, টেকনোলজি এখন এত হাই মানে হয়ে গেছে, এরকম অনেক রকম ইন্ডাকশন বা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাকশন এরকম অনেক পাওয়া যায়, যেগুলোতে মানে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, অনেক বেশি মানে কি বলবো ইকোনমিক্যাল, প্লাস তোমার টাকা সাশ্রয় হচ্ছে সমস্ত কিছু। আচ্ছা, সারাদিন তুমি ধরো ক্যাফেতে রান্না টান্না করে বাড়ি গেলে, তারপরে কি বাড়িতে রান্না করো? না, আমি বাড়িতে রান্না করি না। বাড়িতে রান্না করতে হয় না, হেল্প আছে। এমনি বাড়িতে তুমি সারাদিনে তোমার রুটিনটা কি থাকে যেদিনকে ক্যাফে থাকে? ধরো ক্যাফে থাকে, সকালবেলায় উঠে আমি ধরো চাটা খেয়ে, আমার একটা দুধ চা সকালবেলায় দরকার। যতই আমি ডায়েট করি, যা করি, আমি মোটা বলে আমি চেষ্টা করি ডায়েট করার, কিন্তু তাও আমার দুধ চাটা লাগে। আমি ওটা সুগার ছাড়া, কিন্তু দুধ চা আমার লাগবে। তো তারপরে হচ্ছে আমি পড়াই ওই মেয়েগুলোকে, দেন ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্টটা করে কখনো বই পড়ি, ছবি আঁকি, কিছু একটা করি, বা ক্যাফের জন্য সোশ্যাল মিডিয়ায় ধরো রিল বানাতে হয়, এই সব পোস্টার বানাতে হচ্ছে, ইভেন্ট প্ল্যান করতে হচ্ছে, এইগুলো সমস্ত কিছু না কিছু থাকে। দেন এতদিন তো ক্যাফে আমার বিকেল বেলায় খুলতো এবং এখন থেকে তো সকালে খুলছে। তো এখন ওই লেজার টাইমটা আমি জানি না পাবো কিনা, আমার একটু লেজার টাইম থাকে দিনের বেলায়, কিন্তু এখন থেকে সেটা আর হবে না। তারপরে ক্যাফের জন্য রওনা দিদি। লাঞ্চ করে তোমাদের ক্যাফের যে বাজার দোকান সেগুলো তুমি একাই করো? আমি করি, হ্যাঁ। না, আমার স্টাফেরাও কখনো করে। আচ্ছা, কোনো ওটা প্ল্যান থাকে না। আর এই যে তুমি ধরো নিজে, এখন কি হয়েছে, এখনো ভেন্ডার হয়ে গেছে, আমাকে দিয়ে যায়। এখন ওই প্রথম দিকে স্ট্রাগলটা অনেকটা কমে গেছে। রাইট। এই যে তুমি ধরো মানে ইভেন্ট প্ল্যান করছো বা পোস্টার ডিজাইন করছো, রিল বানাচ্ছো, সব একা হাতে করছো? হ্যাঁ, না, আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ। আচ্ছা, না একটা কাউকে তো লাগে সাপোর্ট, খুব সাপোর্টিভ। আমার সোশ্যাল মিডিয়া দেখে, মানে সোশ্যাল মিডিয়া ধরো সোশ্যাল মিডিয়াতে তোমাকে অ্যাক্টিভ থাকতে হয়, পোস্ট না করো, তোমাকে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করা, বা সেগুলো মেনলি আমার একজন স্টাফ করে। হ্যাঁ, কিন্তু ধরো পোস্টার বানানো বা মেনু বানানো, মেনুটাও যে মানে কি মেনু হবে শুধু না, মেনু ডিজাইনটাও আমি করি, বিল ডিজাইনটাও আমি করি, মানে সমস্ত কিছুই আমি। আমি এখন দেখেছি যে ওই যে বললাম টেকনিক্যালি, এখন তো সবাই, তুমি যদি টেকনিক্যালি একটু ঠিক কিছু জানো তো নিজেরাই করা যায়। রাইট। এবার ধরো তোমার মানে ক্যাফেতে যে ফুড মেনুটা থাকে, মোটামুটি আমি যদি ধরি যে কটা আমার মেনুতে অপশনস থাকে, মোটামুটি তোমার কাছে প্রত্যেক দিনই সেগুলো অ্যাভেলেবল থাকে? সবকিছু অ্যাভেলেবল থাকে, মানে তোমার খুব রেয়ার হয় যে যেটা ধরো থাকে না, খুব রেয়ার, কিন্তু মেনলি মেনলি সবই থাকে। আর এমনি তোমার ক্যাফেতে বেস্ট সেলিং কি খাবার? বার্গার। আর ড্রিঙ্কের মধ্যে যেগুলো বানাও? ড্রিঙ্কের মধ্যে হট চকলেট, ওটা তো আমারও ভীষণ ফেভারিট, আমি তো সবসময় ওটা। হট চকলেটটা আছে। আর তোমার একটা হচ্ছে চিলি গুয়াভা বা ব্লু লেগুন, এটাই খুব পছন্দ করে। আর গন্ধরাজ লেমনেড, হ্যাঁ ওটাও দারুন। ইনফ্যাক্ট তোমার ক্যাফেতেই আমি প্রথম একটা খেয়েছিলাম ওই সসেজটাকে তুমি একটা সস দিয়ে টস করা, ওটাও আমাদের দারুন ফেভারিট। মানে ওটা আমি গেলে তো অর্ডার করি। আর তার সাথে এমনি আমার ওই গন্ধরে যেটা বললে ওটাও আমার দারুন লাগে। এগুলো মোটামুটি ক্যাফেতে তোমার বেস্ট সেলার, এগুলো মোটামুটি সারা বছরই এগুলো। আর এখন আরেকটা হয়েছে তোমার অ্যালফ্রেডো চিকেন পিৎজা।
আচ্ছা, পিজাটা কি পুরো বেস থেকে শুরু করে সব না, বেস আমি প্রিমেড প্রিমেন্ট করে, আর ভেতরে যে সস টস সব ওগুলো আমার, সব ওগুলো সব তোমার? আমার। হ্যাঁ মানে তুমি নিজেই এখনো রান্নাটা নিজেই করছো না? হ্যাঁ, না আমার এখন আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, তো- ও আমার কে হেল্প করে, হুম। কিন্তু মেন ধরো কিছু কিছু যেগুলো ধরো আমার ক্যাফে স্পেশালিটি ওগুলো আমি করি। আচ্ছা, তুমি ধরো রান্না করতে ভালোবাসো, খেতেও তো ভালোবাসো, হ্যাঁ দেখে তো বুঝতে পারছি। তো কি ধরনের খাবার খেতে বেশি ভালোবাসো? আমার বাঙালি খেতে ভালো লাগে সবচেয়ে বেশি। আচ্ছা, হ্যাঁ, আমার ওটা আমার কাছে ওটা কমফর্ট। কমফর্ট ফুড। হ্যাঁ, আর এছাড়া আমি সমস্ত রকমই খেতে ভালো হলে সব সবই। খেতেই ভালো লাগে। মানে ধরো যে কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে কি হয়েছে বলো তো, এখন হালকা খাবার খেতে ভালো লাগে। রাইট, ওটা আমার বেশি হেভি। আর না। দেখবে আমাদের খাবারের ক্যাপাসিটিটাও কমে গেছে। মানে হ্যাঁ। আগে যেরকম ধরো, মানে আমি নিজে দেখেছি আমার বরের সাথে আমি যখনই কোনো চাইনিজ কিছু খেতে হুম। যেতাম, মানে একটা স্টার্টার, তার সাথে ধরো মেন কোর্স দুটো কিছু হ্যাঁ। অর্ডার করলাম, মোটামুটি এই লাস্টের দিকে খেয়ে নেই আর পাচ্ছিলাম, করতে করতে উঠে যেত। হুম। কিন্তু এখন আর এখন সেটা নিয়ে হয় না। আসি, হ্যাঁ। এখন যদি আমি একটা স্টার্টার অর্ডার করি, তো তারপর খুবই কনফিউশনে থাকি যে মেন কোর্সে কি দুটো জিনিস অর্ডার করা উচিত, মানে রাইসের সাথে চিকেন বা নুডলস এর সাথে, নাকি যে কোনো একটা কিছুই আমাদের আরো একটা হ্যাঁ। স্টার্টার খেয়ে নেওয়া উচিত। এখন বয়সের সাথে সাথে এটা ঠিক যে খাবার খাওয়ার ওই ক্যাপাসিটিটাও কিন্তু কমে যাচ্ছে। এখন বিরিয়ানির থেকে বেশি মানে আমার ওই কি বলে গ্রিল ফিশ এগুলোতে হ্যাঁ। বেশি। তবে ওই আচ্ছা। কি বলতো, মানে আমাদের দুজনে, মানে আমি আমার বড় কথা বলছি, আমাদের ওই বিরিয়ানি ব্যাপারটা, বিরিয়ানিটা ভালো লাগে, অফকোর্স বিরিয়ানির ব্যাপারটা স্বর্গীয়, এখনো মানে কিন্তু আফটার এফেক্টটা এখন অনেক রকম হ্যাঁ, হয়ে গেছে মানে বলে। হ্যাঁ, এটাও ঘটনা যে একটা টাইমে এরকম একটা প্লেট বিরিয়ানি দুজনে ভাগ করে খেতাম। আমি খুব বড় বড় দোকানের কথাই বলছি, ওদের কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে। এখন শেষ করতে অসুবিধা হয়, আর এখন তারপরেও থেকে যায়। থেকে এত শেষ করতে জিনিসটা অসুবিধা হয়। তারপর সে একটুখানি প্যাক করে আনতে হয়, সেটাকে আবার পরের দিন হ্যাঁ, গরম। গরম করে খাও, তার সাথে আবার বাড়িতে কিছু একটা বানাও, শুধু চাল খেতেও কেমন লাগে। মানে বয়সের সাথে সাথে এগুলো কিন্তু ওই আমাদের বিরিয়ানি খাওয়ার ভালোবাসাটা এখনো সেটা মানে তো যাচ্ছে আছে, না। নো ডাউট। আচ্ছা, তোমার সাথে অনেকক্ষণ আড্ডা মারছি, তোমাকে না 5টা কোয়েশ্চেন করবো, মানে একটু ফানি কোয়েশ্চেন। হ্যাঁ, তোমার হ্যাঁ। মাথায় যেটা আগে আসবে তুমি সেটাই আনসার করো। এটা সিচুয়েশন বা তোমার ক্যাফে রিলেটেডই করবো আর কি। ঠিক আছে, শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা করি। তোমার কাছে কাস্টমার মানে যারা আসে তাদের মধ্যে কি মানে ফেভারিট কেউ থাকে, নাকি তোমার কাছে সবাই ফেভারিট? না না, যারা ধরো তোমার মতন আমাকে অনেক দিন ধরে ভরসা করছে তারা অফকোর্স আমার ফেভারিট। Favorite। এরকম অনেকে আছে। এরকম অনেকে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে। ফেভারিট কাস্টমার আছে, তাদের জন্য কি স্পেশাল কোনো ট্রিটমেন্ট থাকে ক্যাফেতে? গল্প করি। হ্যাঁ, আমার সাথে কিন্তু খুব গল্প হয়। এরকম অনেকে আছে যাদের আমি সব খবর জানি তাদের জীবনের। হ্যাঁ হ্যাঁ, যেন আমাদের তো অনেক হ্যাঁ, গল্প গল্প হয়, এরকম অনেকে আছে তাদের গল্প আমার ভালো লাগে শুনতে। তার অফকোর্স আমি আমার গল্প তাদের বলি, হ্যাঁ। তাদের সাথে সেটা। এছাড়া যদি তারা আমার কাছে কোনো আলাদা করে ট্রিটমেন্ট চায়, কিছু চায়, হ্যাঁ, যে আমার যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকে সেটা দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করি। আচ্ছা, কোন ধরনের কাস্টমার বেশি জ্বালাতন করে? বলবো না, নিতে হবে, আমি বলবো না, সবাই বুঝে গেছে। ওকে ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তুমি তো একটা ক্যাফে ওনার, কিন্তু তুমি নিজে কি খেতে ভালোবাসো, চাইনিজ না বিরিয়ানি? বাঙালি। বাঙালি রে, এই প্রশ্নটা তো ছিল না যে ঠিক আছে বাঙালি, তো ঠিক আছে বাঙালি এছাড়া বিরিয়ানি অফকোর্স। অফকোর্স, তারপর চাইনিজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা সিচুয়েশন তোমাকে দিচ্ছি। ধরো ক্যাফেতে অনেক ধরনের লোক যায়, তোমার তো একটু ছোট ক্যাফে। এবার ধরো কেউ গেল, একজন দুজন তিনজন গেল, গিয়ে ধরো একটাই কফি অর্ডার করেছে, 5 ঘন্টা বসে আছে, তাদের প্রতি তোমার কি রিয়াকশন থাকে? আমরা তাদের বলি, হ্যাঁ, তারপরে ধরো যদি কাস্টমার আমার কোনো ওয়েটিং এ থাকে তখন বলি যে এবার টেবিলটা ছেড়ে দাও, আদারওয়াইজ তারা যদি বসতে চায় বসে, মানে তোমার সাথে কোনো প্রবলেম হয় না? না, আমার যেমন আমরা অনেক জায়গাতে, এটা আমার সাথে অভিজ্ঞতা আছে যে আমি কোথাও গেছি, হয়তো কথা বলছি, মানে 2-3টে জিনিস অর্ডার করেছি, এমন না যে একটাই কফি অর্ডার করেছি, কিন্তু 40 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট পরই তারা আপনাদের মানে আর কিছু লাগবে, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি যে বলছে যে আপনাদের খাওয়া হয়ে গেছে, উঠে যাচ্ছে। না, আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। দেখো, ফ্যান লাইট এসি আমাকে চালিয়ে রাখতেই হবে, তাই সেখানে যদি দুটো মানুষ বসে কথা বলে না, কিন্তু ধরো বাইরে যদি কাস্টমার ওয়েটিং এ থাকে, টেবিল বাকির বুকড আছে এবং তারাও অনেকটা টাইম স্পেন্ড করেছে, তখন হয়তো আমি জিজ্ঞাসা করি। এটা আমি মিথ্যা কথা বলা হবে আমি যদি বলি না আমি কাউকেই জিজ্ঞেস করি না যে আর কিছু লাগবে কিনা। আমি করেছি, কিন্তু যদি ফাঁকা থাকে ইটস ওকে, তখন তুমি কিছু মাইন্ড করো না। আচ্ছা, ক্যাফে তো
তো সেরকমই, আদারওয়াইজ ওটা তো রেস্টুরেন্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি কোয়েশ্চেনটা করলাম, কারণ আমার এটা খুব জানতে ইচ্ছে করে, কারণ আমাদের সাথে এটা খুবই নামকরা ক্যাফেতে একবার নয় দুবার হয়েছে জিনিসটা, এবং তারপর আমরা ওই ক্যাফেটাতে যাওয়া বন্ধ করে দিয়েছি। মানে আচ্ছা। ফাঁকা পড়ে আছে, মানে আরো 10টা সিট পড়ে আছে, হয়তো আমাদের সাথে হার্ডলি আর একজন কি দুজন আছে। কন্টিনিউসে পোক করা, মানে এমন নয় যে আমি একটা জিনিস অর্ডার করেছি, 2-3টে জিনিস অর্ডার করেছি, সেগুলো হয়তো খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আপনাদের কি আর কিছু লাগবে, যেরকম ভাবে গেট ইট, মানে আমি আমি কাস্টমারকে কখনো বলতেও পারিনি যে আমাদের না ক্যাফের এইটা ভালো, আপনি খান, এইটা বলতে পারিনি। আমি তাকে উঠে যেতে বলবো, এটা মানে অনেক বড় ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, খুব পরিস্থিতির সম্মুখীন না হলে আমি বলি না। বলো না। আচ্ছা, ফুচকা খেতে ভালোবাসো? ভীষণ। মানে মোটামুটি মানে সপ্তাহে ফুচকা খাওয়া হয়? আগে হতো না, এখন আমার যেহেতু বললাম ওমেন রান ক্যাফে, তো আমাদের সপ্তাহে একদিন হয়। হ্যাঁ, আমার তোমার বাড়ির নিচে ফুচকা, মানে এত সমস্যা হয়ে গেছে, মানে রোজই মনে হয় ফুচকা খাই, মানে বাড়ির নিচটাই সন্ধ্যাবেলা ফুচকাওয়ালা বসে, কিন্তু ওই কন্ট্রোল। ধরো তুমি, তোকে একটা সিচুয়েশন দিচ্ছি, মানে ধরো তুমি একটা সুন্দর অর্ডার, একটা কফি, একটা কোল্ড কফি বা কিছু একটা বানিয়েছো, সেটা তুমি সার্ভ করতে গিয়ে তোমার হাত থেকে পড়ে গেল, সেটা তোমাকে বেশি হার্ট করে নাকি একটা খুব বাজে গুগল রিভিউ বেশি হার্ট করে? বাজে গুগল রিভিউ বেশি হার্ট করে। ট্রু, এটা খুব সত্যি কথা। মানে যদি বলতে যে কফিটা পড়ে গেছে বলে কষ্ট দিচ্ছে, তার থেকে আমার মনে হয় গুগল রিভিউটা বাজে পড়লে খুব কষ্ট, আরো অনেক বেশি কষ্ট, অনেক বেশি। ঠিক আছে, আমি কফিটা আরেকবার বানিয়ে নেবো, ওইটা একটা লস। কিন্তু যদি এসে বললো না না খাবার তো খুবই ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সও খুব ভালো লেগেছে, তারপরে যদি 3 স্টার রিভিউ দেয়, তখন খুব কষ্ট লাগে, খারাপ লাগে। হ্যাঁ, এমনি এরকম কোনো সিচুয়েশন হয়েছে শুভ্রা, ধরো তুমি ক্যাফেতে আছো, কতটা কিছু খাবার সার্ভ করেছো, তুমি হয়তো ভালোবেসে জিনিসটা করেছো, হয়তো তাদের খুব একটা সেটা পছন্দ হচ্ছে না, চেঞ্জ করে দিই, মানে তারা সেটা মানে আলোচনা করা বা তোমাকে বলা বা সেটা বললে, অফকোর্স বললে আমি সেটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, কিন্তু যদি না বলে পরে গিয়ে রিভিউ দেয়, আমি না এটাতে বিশ্বাসী নই। আমি ভুল করলে মানুষ মাত্রই ভুল হয়, নট নেসেসারি যে আমার প্রত্যেকটা দিন ভালো লাগবে সেই মুহূর্তে হতেই পারে। আমি বানাচ্ছি বা আমার মেয়েটা বানাচ্ছে, তার হয়তো শারীরিক কোনো সমস্যা হয়েছে বা তার কোনো পার্সোনাল সমস্যা রয়েছে, সেই জন্য বা এমনি হয়তো ভুল হয়েছে কোনো কারণে, তো সে যদি বলে আমাদের যে এটা আমার ভালো লাগেনি বা এটা খারাপ হয়েছে, এগুলো আমি চেঞ্জ করে দিই। আমি কাস্টমারদের প্রায়ই বলে থাকি, খারাপ হতেই পারে কিন্তু আমাকে বলো, আমি চেঞ্জ করে দেবো, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো। আচ্ছা, মানে এই ধরো, মানে তুমি তো সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছো, মানে একটা গুগল রিভিউ কতটা ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি একটা গুগল রিভিউ দেখে কোথাও যাই, তো আমি এক্সপেক্ট করি যে আমার কাছেও যারা আসছে তারা নিশ্চয়ই আমার গুগল রিভিউ পড়েই আসছে। তাও তো মানে আমি অনেক জায়গায় এটা বলতে শুনি যে হ্যাঁ রিভিউ আছে, সবই পেড রিভিউ, মানে আমার একটাও পেড রিভিউ নেই। মানে আরো তো আমার মনে হয় যে ধরো এই যে ধরো ব্লগারদের দিয়ে যে আমার প্রথম না, আমি প্রথম একবার ব্লগার্স মিট করেছিলাম অনেক দিন আগে, তো তখন আমি বলছি 2019-20 হবে, তখনও ফুড ব্লগারদের এতটা রমরমা ব্যাপার ছিল না। তো আমার কাছে এসেছিল যে এরকম ইয়াং কতগুলো বাচ্চা ছেলে মেয়ে, আমি বললাম ওকে আমি খাওয়াচ্ছি, আমি তাহলে বলবো। আমি দেখলাম আমারও একটা এক্সপোজার দরকার, আমাকেও তো লোককে জানাতে হবে, এবং তখন অল্প অল্প ফুড ব্লগিং উঠছে, আমি তখন বলেছিলাম। কিন্তু এখন না আমি ব্লগারদের মানে সাথে কাজ করতে খুব একটা কমফোর্টেবল নই। তোমার কি সত্যি মনে হয় যে একটা ভালো রেস্টুরেন্ট বা একটা ভালো ক্যাফে বা একটা ভালো হোটেল রিসর্ট, যেটাই আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, মানে সত্যি কি খুব ব্লগার দিয়ে সেটাকে বুস্ট করার প্রয়োজন পড়ে যদি তোমার কাজটা ভালো হয়? না, ব্লগার দিয়ে হয় না, তোমার সার্ভিস দিয়ে তোমাকে কাস্টমার কাছ থেকে অফকোর্স তোমাকে বলতে হবে যে আমাকে একটা রিভিউ দিন। আমিও সেটা আমার স্টাফেদেরকে পোক করে যে জিজ্ঞেস করো না কেমন লাগলো খাবার, জিজ্ঞেস করে যদি বলে ভালো লেগেছে তাহলে একটা রিভিউ দেবে। হ্যাঁ, তখন হয়তো অনেকে রিভিউ দেয়, মানে তাও ধরো আমি বলছি এই রিভিউটা হয় 10%, 10 জন আসলে হয়তো একজন দিল, হ্যাঁ এরকম। 10% গুগল রিভিউটা খুব ম্যাটার করে, সেটা যে কোনো, আমরাও তো কোথাও একটা বুকিং করলে, কোথাও একটা খেতে গেলে একটু রিভিউ কিন্তু চেক করি আমরা। তাও এরকম অনেক সময় হয় না, ধরো মানে তোমার সাথে তার একটা মানে তার ভাইবটা ম্যাচ করলো না, তুমি বুঝতে পারছো যে তোমার কাছে যে ক্লায়েন্ট বা কাস্টমার যেই এসেছে সে ঠিক নয়, তুমি মেন্টালি প্রিপেয়ার যে সে গিয়ে একটা বিচ্ছিরি রিভিউ দেবে,
এরকম ঘটনাও তো ঘটে। হ্যাঁ হয়েছে, আমি বলছি রাস্তা সারানো হচ্ছিল বা রাস্তার রাস্তার বা আন্ডারগ্রাউন্ড যে ড্রেনেজ থাকে সেটা ক্লিন হচ্ছিল। তো কালিন্দিতে দেখবে এখান থেকে পুরো রাস্তা বরাবর সব তুলে নোংরা ডাস্টবিন গুলো সব রেখেছিল। তো আমার ওরকম ক্যাফের থেকে একটু দূরে একটা জায়গা ওরকম রাখা ছিল। একটি মেয়ে এসছে, লেমনেড অর্ডার করেছে, দিয়ে সে বাইরে বসবে। আমরা বলছি না ভেতরে বসবো, বলছে না আমি বাইরে বসবো। এবার সে বসতে বসতে মনে হয় তার গেছে, আমি তোমাকে দেখাতে পারবো, সে ভিডিও করে 1 স্টার রিভিউ দিয়েছে জাস্ট বিকজ বাইরে এরকম সিনারিও রয়েছে। আমার খাবারটা কিরকম, আমাদের ব্যবহার কিরকম, আমরা একবারও বলিনি তুমি বাইরে বসো। আমি এবং আমরা ইনসিস্ট করেছিলাম তাকে যে তুমি প্লিজ ভেতরে বসো। না, সে তার কোনো কারণ নেই, সে বাইরেই বসবে। যেহেতু আমি এখন আরেকটা ব্যাপার, বাইরে আমি যেহেতু আগে আমার ক্যাফের ভেতরে স্মোক করা যেত, এখন আমি সেটা বন্ধ করে দিয়েছি। সে মেবি হয়তো সে স্মোক করবে বলে হয়তো বাইরে বসেছিল, কিন্তু ওটা তো আমার ওখানে কি কোনো হাত নেই। এইটুকুনি তো সেন্স তোমার থাকা উচিত, এটাকে সিভিক সেন্স বলে, যেটা এখন খুব একটা মানে ট্রেন্ড চলছে, জিরো সিভিক সেন্স। হ্যাঁ নেই। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তো আমাদের হাতে তখন কিছু করার থাকে না। হ্যাঁ, জেনুইনলি যদি আমাদের তরফ থেকে কোনো ভুল হয় তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদমই তাই, সেটা আলাদা ব্যাপার, না করা যায় না। আমার মনে হয় মানুষদেরও একটু সেনসিটিভ হওয়া উচিত, একটু কাইন্ড হওয়া উচিত। যেটা এবং আরো একটা রয়েছে, কিছু কাস্টমার থাকে যারা আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করে কিন্তু আমার স্টাফেদের সাথে করে না। রাইট, হ্যাঁ এটা তো বুঝি। আমার স্টাফেদের সাথে ভালো ব্যবহার মানে তাদের মানে সেকেন্ডের মধ্যে তাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, এটাও আমি খেয়াল করেছি। হ্যাঁ, আমি তাদের মধ্যে একটি ছেলে ছিল যে আমার স্টাফেদের মেয়েটিকে নাম ধরে ডাকতো এবং তুই করে ডাকতো। হ্যাঁ, ওকে না আমি উত্তর দিতে হবে, তুমি উত্তর দেবে না, আমি ওর সাথে কমিউনিকেট করবো। দিদি আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এটাকে এন্টারটেইন করছি না। হ্যাঁ, আমি তোমার বন্ধুও নই, বোনও নই, মানে ওরকম নই যে তুমি আমাকে প্রথম দিন এসে তুই তোকারি করবে জাস্ট বিকজ আমি তোমার মানে সো কল্ড ফিনান্সিয়াল যে আর কি সোশ্যাল ইয়েতে পড়ি না, মানে যে ব্র্যাকেটটার মধ্যে পড়ি না, তো তুমি আমাকে তুই তোকারি করতে পারো না। আমার মনে হয় আমরা যেখানেই পৃথিবীর যাই না কেন, সেটা আমি হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, ক্যাফে হোক, আমি কোনো যারা আমাদেরকে খাবার সার্ভ করছে তাদের কারোর সাথে আমার মনে হয় না তুমি করে কথা বলা যায় বলে আমারও মনে হয় না, একদমই না। মানে তুমি তুই আমার না, ধরো আজকে অনেক দিন ধরে যেতে 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 তুমি আমাকে তুমি বলছো, সেটা আলাদা ব্যাপার। বা সে বয়সে ছোট দেখে তুমি বলছে, না এরকমও আছে যে তুই বলে কিন্তু বোন বলে। হ্যাঁ, মানে সেটা তো একটা ধরো ওটা একটা না, অনেক দিন হয়েছে বা আমি তো তোকে তুই করে বলছি, তুই আমার থেকে ছোট, ওইটা একটা অন্য জেস্চার আলাদা হয়ে যায়। আমার ওইটাতে বক্তব্য আছে যে আমার সাথে যেই আচ্ছা আপনি ক্যাফের ওনার, তখন আমার সাথে খুব ভালো কথা বলছে, যেই সেখানে আমার স্টাফেরা যাচ্ছে অর্ডার নিতে যাচ্ছে, তখনই তাদের মানে জাস্ট সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়, এবং আমি এটা দেখেছি অনেক অনেক এরকম আছে। হ্যাঁ, এটা তোমার ক্যাফে, এটা তো আমরা রাস্তাতেও যখন হাঁটাচলা করছি, কোথাও যাচ্ছি, সেটা দোকানে যাই, যেখানেই যাই, বা রিক্সাতে উঠছি, টোটোতে উঠছি, যারা টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তুই তোকারি করে, আমি এগুলো দেখেছি। এগুলো খুবই মানে শুনতে খারাপ লাগে, এগুলো দেখতেও যে করে ভালো লাগে সেটা নয়। এরকম তো আমাদের সমাজে একটা সার্টেন মানুষ আছে যারা এটা তুমি যতই বলো এটা ঠিক হবে না। আচ্ছা, আমরা শুভ্রার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, কিন্তু যে পারপাসে আজকে শুভ্রা মেইনলি এখানে এসেছে, আড্ডা তো মারবেই, কিন্তু একটা রেসিপিও শেয়ার করবে। তাহলে তুমি আজকে কি রান্না করছো? আমি আজকে রান্না করব পান্না পেস্তো রাইস। আচ্ছা, পান্না হচ্ছে এমারেল্ড আর কি, গ্রিন একটা রাইস করব। প্রসেসটা হচ্ছে ইটালিয়ান হবে, কিন্তু ইনগ্রেডিয়েন্ট গুলো বাঙালি, মানে একদম বাঙালি জিনিসটা আমরা ইটালিয়ান রান্না করব। মানে এটা কি তোমার ক্যাফেতে পাওয়া যায়? না, যদি আজ তুমি বলো যে এটা ভালো হয়েছে তাহলে আমি ক্যাফেতে রাখবো। আচ্ছা, তাহলে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে একবার দেখে নিই যে এই একটা সুন্দর রান্নার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রান্নাটা হচ্ছে পান্না পেস্তো রাইস উইথ গ্রিল প্রন। গ্রিল প্রনটা খুব ইজিলি হয়ে যায়, আর শুধু রাইস তো আমাদের খাবার অভ্যাস নেই, বাঙালি মানুষ মাছ লাগেই, তো সেই জন্য খুব সহজে খুব ইজিলি গ্রিল প্রন। তো লাগবে হচ্ছে, আমি ইউজ করেছি গোবিন্দভোগ চাল, চাইলে কেউ ওটা বাসমতি চালও ইউজ করতে পারে, একটু সুগন্ধি চাল হলে ভালো হয়। এতে কাঁচা লঙ্কা, রসুন, অলিভ অয়েল, গন্ধরাজ লেবু, নুন, কাজু,
চিনি খুব সামান্য লাগবে, আর চিংড়ি মাছ, একটা স্টেম পুদিনা পাতা মানে একটা ডাল জাস্ট, আর ধনেপাতা অনেকটা। ব্যাস, দ্যাটস ইট, আর কিছু হ্যাঁ, লাগছে না? না। ওকে, প্রথম স্টেপটা কি আমাদের? প্রথম স্টেপ হচ্ছে আমরা আগে রাইসটা বয়েল করে নিই। বয়েল করে নেবো। হ্যাঁ, Okay. একটু ঝরঝরে ভাবে বয়েল করব। আচ্ছা, ওকে ওকে। আমার এখানে মানে 1 কাপ মতো চাল আছে, তাতে কি মাপের কোনো দরকার আছে না? না না না, আমি জলটা তো স্ট্রেন করে নেব। স্ট্রেন করে নেবো, ওকে। বেশ সামান্য নুন। না না, বেশ খানিকটা, যাতে রাইসটার মধ্যে নুনটা ঢুকে নুনটা যায়। ঢুকে যায়, হুম। ওকে। রাইসটা বয়েল হোক, আচ্ছা, ততক্ষণে আমি চিংড়িটা ম্যারিনেট করি। ওকে। চিংড়িটা ম্যারিনেট করার জন্য লাগবে লেবু। লেবু, 2টো কাঁচা লঙ্কা, যেটা একটু থেতো করে নেব। আচ্ছা, গন্ধরাজ লেবু ইউজ করছি তো আমরা? হ্যাঁ হ্যাঁ, এটা কি গন্ধরাজ লেবু ছাড়া এমনি লেবু তো করা যাবে না? গন্ধরাজ লেবু হলেই ভালো। গন্ধরাজ লেবু হলে ভালো, ওটা একটা বেশ আচ্ছা, গন্ধটা, আমি একটু অবসেস হ্যাঁ হ্যাঁ, গন্ধরাজ আমিও লেবুতে। তাই বাবা, গন্ধটাই আসল। তার সাথে একটু ধনেপাতা, আমাকে একটা স্টেম দাও। হুম, এতটা দেবো? হুম। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, তাই তো? হুম, আচ্ছা থেতো করে দেবো। আচ্ছা। আর একটু নুন। সুন্দর একটা বেশ গন্ধ বেরোচ্ছে না, মানে লেবু, তারপর কাঁচা আর লঙ্কা একটু ধনেপাতা। আর চিংড়ি মাছের তো একটা নিজস্ব গন্ধ থাকে, হুম, মানে হুম। এটার সাথে কম্বিনেশনটা খুব ভালো লাগছে। এটাকে জাস্ট আমরা গ্রিল করে নেবো, তাই তো? হ্যাঁ, খুব হালকা করে আচ্ছা, গ্রিল করে নেব। জলটা ফুটে গেছে, তো এবার আমরা চালটা দিয়ে দিই। গোবিন্দভোগ চাল হতে খুবই কম সময় লাগে। হ্যাঁ এটা ভীষণ ইজি, মানে যে কেউ পারবে এরকম একটা রেসিপি, তাই তো দেখছি। যেটা হচ্ছে সবাই করতে পারে। জেনারেলি আমরা ওই এটা না একটা আফটার টেস্ট আছে, মানে তোমার যে পোলাও বা যে কোনো ইয়েতে যেমন তুমি খুললে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, এরকম ব্যাপারটা হবে না। খুব হালকা, অ্যারোমেটিক, কিন্তু একটা মানে আফটার একটা টেস্ট, যেটা তোমার একটা বেশ সুন্দর আনন্দ লাগবে। দিয়ে রাখবে হ্যাঁ, তোমাকে। এমনি তো গোবিন্দভোগ চালের গন্ধটাও সুন্দর, প্লাস হ্যাঁ, গন্ধরাজ লেবু, চিংড়ি মাছ সব মিলিয়ে মিশিয়ে জিনিসটার ব্যাপারটা খুব ভালো হবে। এবার এটা হতে তো তোমার টাইম লাগবে, আচ্ছা, 5 থেকে 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণে ততক্ষণ- আমরা তাহলে কি পেস্টটা বানিয়ে নেবো? হ্যাঁ, ধনেপাতার আচ্ছা, পেস্টটা okay. বানিয়ে নিই। আচ্ছা, চালটা তো হচ্ছে, মাছটা হ্যাঁ। ম্যারিনেশন হয়ে গেল, মানে প্রনটা। তাহলে এবার ধনে পাতাটা আর পুদিনা Paste পাতাটাও টা। দেবো কি না শুধু? হ্যাঁ, পুদিনাও দেবো। আচ্ছা, তো প্রথমে কাজু দিচ্ছি কাজু। আচ্ছা যেরকম পেস্তোতে অ্যাকচুয়ালি পাইন নাট ব্যবহার হয় পেস্তো সসের জন্য, আচ্ছা, তো আমি যেহেতু পাইন নাট আমি কোথায় পাবো, হ্যাঁ হ্যাঁ, ইজিও নয় না, জিনিসটা পাওয়া সব তো সময়। এছাড়া যেহেতু আমি ভাবছি যে একটা বাঙালি টাচ দেব, তাই জন্য আমি কাজু, লেবুও দিচ্ছি আমরা। হ্যাঁ, অল্প আচ্ছা। লেবু রস আর কি, পুদিনা পাতা। পুদিনা পাতা। তোমার কিছুটা আমি স্টেম নিলাম, কিছুটা আমি স্টেম নেব না, আচ্ছা, কারণ পুদিনা ভীষণ স্ট্রং ভীষণ একটা strong, ফ্লেভার হ্যাঁ, দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো তার সাথে আছে ধনেপাতা, ধনেপাতা পুরোটাই লাগছে। অনেকটা, হ্যাঁ, 1 আঁটি ধনেপাতা। হুম। তুমি ঝাল খেতে ভালো লাগে? বাবা, আমি এত ঝাল খাই, আর আমার চ্যানেলে সব থেকে বেশি কমেন্ট আসে আপনি এত লঙ্কা কেন দেন? হ্যাঁ, 2টো দিয়েছি। একটু অলিভ অয়েল না থাকলে বাটার। ওকে, কোনটা দেওয়া ভালো? হেলদিও তো অফকোর্স অলিভ অয়েল, Olive oil। কিন্তু সবসময় তো, আর অলিভ অয়েল ভীষণ কস্টলি। কস্টলিও, বাটারটা হ্যাঁ, তো তো হয়ে যায়। সবগুলো রসুন, আচ্ছা, সব অনেকটা রসুন রাখবে, একটুখানি নুন। অল্প, খুব সামান্য। আর এটা আরো কিন্তু বেশ ঝটপট, মানে ধরো যারা খুব একটা রান্না করতে ভালোবাসে না, না, একটু তারাও করে অন্যরকম নিতে করতে পারবে। চায়, তাদের জন্য কিন্তু আমি খুব ভালো। ফাঁকিবাজ। ফাঁকিবাজি রান্না। আচ্ছা, জল লাগবে কি? সামান্য দিয়ে দাও। সামান্য একটু জল তো? হ্যাঁ,
এই পেস্টটা হতে যেরকম লাগে এটা হুম। মাখা পেস্ট হবে আর কি। দেখো। আমি দেখছি, দাও। হ্যাঁ, 3 টেবিল স্পুন মতন জল আছে, আচ্ছা। ঠিক আছে? আমি একবার একটুখানি রাইসটা চেক হ্যাঁ করে হ্যাঁ, নিই। ঠিক আছে। হয়ে গেছে। হয়ে গেছে তো? তাহলে হ্যাঁ। রাইসটা নামিয়ে আমরা জাস্ট রাইসটাকে নামিয়ে একটু ঝরিয়ে নেবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ঠিক আছে। অফ করে দিই। হ্যাঁ, অফ কর। একটু দানা দানা থাকবে, পুরোটা বয়েল হবে না কারণ ওটা আরেকবার রান্না হবে। হুম। আর গোবিন্দভোগ চাল একটু গরম অবস্থাতে থাকলেও গলে গলে যায় তো, হ্যাঁ। হ্যাঁ। এবার রাইসটাকে জাস্ট একটু জল ঝরাতে হ্যাঁ, বসিয়ে বা দিই একটু ঠান্ডাও হবে। কিছুক্ষণ। হ্যাঁ, ঠান্ডাও হবে। ঠান্ডাও হবে, হুম। ঠিক আছে, ঠিক আছে। ততক্ষণ আমরা পেস্টটা করে নিই। আচ্ছা, ওকে। মনে হচ্ছে তো হয়ে গেছে চেহারা দেখে। হ্যাঁ, একদম গেছে তো? মিহি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার বাকি রান্নাটার দিকে চলে যাবো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, মোটামুটি সব হয়ে গেছে, তাহলে এবার হয়ে গেছে। বাকিটা। এবার আমি গার্নিশ করার জন্য কয়েকটা কাজু রেখেছিলাম, আচ্ছা, এটা আমি জাস্ট একটু ড্রাই রোস্ট করবো সাজিয়ে আচ্ছা। দেওয়ার জন্য। ওকে, ওকে। কাজু বাদামটা খুব ইন্টারেস্টিং লাগলো এই রেসিপিটাতে। ভালোই লাগবে জিনিসটা, মানে একদম ক্রিমি একটা টেক্সচারও দেবে। আর এমনি তো অনেকটা রিসোটোর মতন, কিন্তু হ্যাঁ। ঠিক রিসোটো নয়, এরকম হ্যাঁ, একটা বাঙালি রিসোটো হ্যাঁ। টাইপের। তুমি এমনি কাঁচা লঙ্কা চ্যানেলটা ফলো করো? হ্যাঁ, কিছু ট্রাই করেছো আমাদের রেসিপি? আমি এখনো রান্না করে কয়েকটা আমি দেখেছিলাম, কিছু আচ্ছা। রান্না আমি দেখেছি অনেকটা তুমি আমার মতনই রান্না হ্যাঁ, করো, হ্যাঁ, যেগুলো তোমার ঠাকুমা দিদিমার যে হ্যাঁ, সিরিজটা হ্যাঁ, ছিল ওটা অনেকটা তুমি আমাদের মতন হ্যাঁ, করো। মানে ওগুলো তো ওই হ্যাঁ, আমরা পুরোনো দিনের লোকের থেকে বাংলাদেশের, শিখেছি। আমার হ্যাঁ, মনে হয়েছে তোমরা বাংলাদেশের লোক। হ্যাঁ, না না, আমরা বাংলাদেশের লোক নই, কিন্তু ওই রান্নাগুলো খানিকটা কিছুটা ওরকম, বাংলাদেশের। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেহেতু সাহা, তো আমরা বাংলাদেশের ও মানে অনেকটা একরকম, অনেকটা এই একরকম। ফোড়নটা বা হ্যাঁ, এটা হ্যাঁ, অনেকটা একরকম। ওই যে বললাম বাঙালি রান্না, আমার না মনে হয় বাঙালি রান্না অনেকটা আন্ডাররেটেড। ভীষণই। কারণ ভেজ যে বাঙালি মানে সবাই কি বোঝে, হয় মাছ খাচ্ছে, মাংস হ্যাঁ খাচ্ছে। হ্যাঁ, কিন্তু Veg অনেক রকম। এত অপশন কি নেই ভেজে। সেই তো। মানে বাঙালি আমার তো মনে হয় শাক পাতা সব পেলে সব রান্না করে ফেলে। হ্যাঁ, একদমই তাই। ইনফ্যাক্ট ওই মানে আমার গ্রামের দিকের বাড়িতে দেখি, মানে এমন কিছু কিছু শাক আছে যে শাকগুলোর নাম ওরা নিজেরাও বলতে পারে না, হ্যাঁ। কিন্তু সেই শাকগুলো ওরা খায়। ওই যেরকম আমরা রসুন ফোড়ন দিয়ে খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এরকমই। ওরকম জাস্ট মাঠ থেকে যাচ্ছে তুলে এনে বাড়িতে তুমি ভেজে আলু নিল। শাক খেয়েছো কখনো? না, আলু এরপরে শাক যদি কোথাও আলু চাষ হয়, আলু শাক খেয়ে দেখবে আচ্ছা। ওরকম ভাবেই। আমি ওরকম একটা গ্রামেই খেয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, কারোর একজনের বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ, এত ভালো খেতে। হ্যাঁ, 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 কি মানে ওটা নাকি আলু শাক। হ্যাঁ, মানে ওরা আমি সবকিছু যেমন খেয়ে ফেলে। আমার দিদার থেকে যেমন আমি যেটা খাই মানে খেতাম, এখন দিদা নেই, কিন্তু আমি বাড়িতে খুবই বানাই। সেটা হচ্ছে যে আমি ভীষণ আলুর খোসা বাটাটা, মানে ও আলুর আচ্ছা, খোসাটাকে নষ্ট না করে ওই সেটা। খোসাটাকে একটুখানি বেটে দিয়ে ওটা খেতে দুর্ধর্ষ লাগে। আবার আলুর খোসাটাকে কিন্তু আলুর ভাজা। মতো করে সরু সরু হ্যাঁ, করে ভাজাও হয়তো দিয়ে পোস্ত ভাজাটা দিয়ে কিন্তু খুব ভালো খুব লাগে। ভালো লাগে। হ্যাঁ, এটা আমি রাখছি, এটা আমি পরে সাজিয়ে দেবো। তাই আচ্ছা, এরপর এরপর অলিভ অয়েল। আচ্ছা, তোমার কি আর তেল লাগবে না, যা আছে হয়ে যাবে? না, এটাতে তো হয়েই যাবে। আচ্ছা, তার মধ্যে তেলটা তো গরম হয়েই গেছে। হুম, এর সাথে আমি রাইসটা দিয়ে দেবো। এটাতে কি অল্প জল দেবো? অল্প। জাস্ট ওই মিক্সচারটা যাতে নষ্ট না হুম। হয়। মিশিয়ে দিচ্ছি তাহলে একটু। মিশিয়ে এর মধ্যে দিয়ে দাও। অলরেডি না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে ওই ধনে পাতা, কাঁচা লঙ্কা, হ্যাঁ প্লাস দেবো। হ্যাঁ, মানে ইন্ডাকশনের একটা জিনিস ভালো লাগে, তোমাকে সাঁড়াশি ব্যবহার করতে হয় না। ট্রু। এই লেবু মানে লেমন জেস্ট দেবো, তো আচ্ছা। তুমি আমাকে একটা ঘষার হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দিও। রাইসটা হয়ে গেছে। হয়ে গেল না? এত হ্যাঁ, তাড়াতাড়ি? হুম। বাহ, খুবই এটা নেবো, নামাবো, তার আগে একটা জিনিস দেবো, আমার খুব পছন্দের একটা জিনিস। জেস্টটা তো আমি ভাবছিলাম যে তুমি জেস্ট কেন দিচ্ছ না।
জেসটা না ওটাই আসল ফ্লেভার আনে গো। আমার তো তাই মনে হয় গন্ধরাজ লেবুর জেসটা। এবার নামিয়ে ফেলবো এটা। আচ্ছা এটাকে আমি এখন সরিয়ে রাখি, দিয়ে আমি প্রনটা রেডি করে নিই। ওকে প্রনটা করতেও হার্ডলি 2-3 মিনিট টাইম লাগবে। আচ্ছা ওকে। আমরা তো একটা নতুন প্যান নিয়েছি, তাতে আবার অলিভ অয়েল দিচ্ছি হুম। তাই তো? আচ্ছা খুবই সামান্য, মোটামুটি পুরো রান্নাটাই অলিভ অয়েলেই করলাম। 2 টিস্পুন কাইন্ড অফ আচ্ছা অলিভ অয়েল বা বাটার। বাটার। হ্যাঁ, অলিভ অয়েল তো খুব কস্টলি, এফোর্ড করাটা সম্ভব না। সেটাই। দিয়ে এটা না একদম হাই ফ্লেম করতে হবে। High flame, চিংড়ি আচ্ছা। মাছের রান্না করার এটা সবাই Technique। জানে, হ্যাঁ টেকনিক। হাই ফ্লেমে ম্যাক্সিমাম 1 মিনিট, মানে খুব সতে হবে তাই তো? জাস্ট সতে টাইপের হবে। হুম। এবার যদি সাইজটা আরেকটু বড় থাকে, কারোর কাছে যদি বড় চিংড়ি মাছ থাকে, তাহলে সে হয়তো 2 মিনিট একটু টাইম নেবে। টাইম নেবে, হ্যাঁ। হ্যাঁ, তোমার ক্যাফেতে গেলে মোটামুটি এই ধরনের রান্না কিন্তু মানে এই ধরনের হ্যাঁ গল্প এরকম আমি কিন্তু- আমার তো মেনলি ধরো কন্টিনেন্টালি থাকে, হুম, হুম। হ্যাঁ কিছু আমেরিকান আর কিছু কন্টিনেন্টাল হ্যাঁ, এরকম থাকে। তো আচ্ছা আমার মানে এরকম- ফুড, তুমি যখন প্রথম ক্যাফেটা শুরু করলে মেনু সিলেকশনটা কিভাবে করেছিলে? তো আমার এক বন্ধু আছে যে একটা রিনাউন্ড 5 স্টার হোটেলের শেফ, ওকে। তো ও আমাকে অনেক কিছু শিখিয়েছিল, কি পোর্শন দিতে হয়, কি দিতে হয়, হ্যাঁ, এইগুলো আমার কোনো আইডিয়া খুব একটা ছিল না। আচ্ছা কতটা পোর্শন দেবো, হ্যাঁ, কিভাবে হ্যাঁ। করব না করব, এবং আমি সবকিছু মানে আমার কাছে যদি তুমি পাস্তা খাও, আমি পাস্তাটা তখনই বয়েল করি, আমি আগে হ্যাঁ, থেকে বয়েল করে রাখি না, আমার একটু টাইম লাগে, হ্যাঁ তার জন্য আমি সরি। হ্যাঁ, কিন্তু আমি একদমই রাখি না যে না আমার পাস্তা বয়েল করে রাখলাম, আমি আজকে আমার এই পাস্তাটা বেরোচ্ছে না, আমরা কালকে চালিয়ে দেবো, না হয় না। আমার মনে হয় পাস্তা জিনিসটা এরকম কি, যেটা যখন খাবে তখন করাটাই ভালো, কারণ গরম পাস্তা বা হ্যাঁ, পাস্তার যে জলটা মানে বয়েল করার যে হ্যাঁ, জলটা ওটা ব্যবহার হয় ব্যবহার পাস্তাতে। হয় পাস্তায়, নাহলে হ্যাঁ। পাস্তার টেস্ট ভালো হয় না। ওই কারণে পাস্তাটা আমার মনে হয় গরম গরম যখন খাবে তখন করে। একদম তাই। আর আমি এটাও দেখেছি পাস্তা পিৎজা এই ধরনের জিনিস রান্না হয়ে যাওয়ার পর তুমি যদি একবার রেখে দাও হুম, বা পরের ওই দিন taste টা খাও, হয় না। তুমি যত ভালোই রান্না করো আমার মনে হয় না ওই ওই টেস্টটা টেস্টটা একদমই হয় না। তুমি পাস্তাটা যদি অনেকক্ষণ রেখে দাও, পাস্তাটা তো আরো নরম হয়ে যাবে, একটা ময়দা প্লাস বা সুজির হ্যাঁ, একটা ব্যাপার। রাইট রাইট। আমাদের প্রনটা তো হয়ে গেছে, মানে আমাদের একদম। শুধু প্লেটিং করা বাকি, শুধু তাই প্লেটিং তো? করা বাহ, বাকি আছে। ঠিক আছে। দেখো গোবিন্দভোগ রাইসটা কেমন ভালো সুন্দর হ্যাঁ, হয়ে গেছে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না। আসলে ইনগ্রেডিয়েন্ট আমি যেগুলো ইউজ করেছি হ্যাঁ। এগুলো সবগুলো তুমি কাঁচা খেতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব রিফ্রেশিং। মানে এটা তো মানে আমার মনে হয় এটা সামার ফ্রেন্ডলিও খুব। হ্যাঁ, এই যে গরমকাল আসছে, অনেক এই বেশি ধরো কিছু- তুমি যদি পয়লা বৈশাখে খুব ইজিলি কিছু একটা করতে চাও হ্যাঁ, তোমার হ্যাঁ। গেস্টদের জন্য, হ্যাঁ হ্যাঁ, এই সব গরমে- সময় যে মাংস ভাত খাওয়াতে হবে এরকম কোনো না। মানে নেই। দাঁড়াও আমি এটা একটু বড় বাটি তো, হ্যাঁ হ্যাঁ, তো এরকম ভাবে করে নিচ্ছি। ওয়াও, এটাকে আমি একটু সাজাচ্ছি দেখতে ভালো, সবার আগে দেখতে ভালোটা দেখে সবাই। হ্যাঁ একদম তাই। প্রনটাতে দেখবে একটা হালকা গ্রেভি মতন বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা ভীষণ ভালো লাগবে এই রাইসটার সাথে, রাইসের খুব সঙ্গে। সুন্দর করে কমপ্লিমেন্ট করে। আর এমনি ব্যাপারটা এত সুন্দর লাগছে, মানে তুমি বলছো এটাকে নষ্ট না করে গ্রেভি ব্যাপারটাকে হ্যাঁ, খেয়ে নিতে ভাতের হ্যাঁ, সাথে, হ্যাঁ। জাস্ট বাহ, ভালো লাগবে। খুব সুন্দর, মানে দেখতে ভীষণ সুন্দর আছে। এটার উপর আর কিছু দেওয়ার তো মনে হয় না দরকার আছে, ইচ্ছা হলে যে যা যে পারবে যা দেবে। পারবে দেবে। হ্যাঁ, তো খুব সহজ এটার সাথে ধরো একটা কিউকাম্বার স্যালাড হলে ভালো লাগবে এটা। আচ্ছা, বা যদি কেউ চায় একটুখানি মানে ধনেপাতা ছড়াতে পারে কি, হ্যাঁ, ছড়াতেই ইচ্ছা হলে পারে, বা এটা ছড়াতেই পারে। এমনিও তো খুব ভালো লাগছে দেখতে, মানে খুবই সহজ এবং খুবই সিম্পল ওয়েতে তৈরি হয়ে গেল। আর একবার রেসিপির নামটা বলে দাও। পান্না পেস্তো রাইস উইথ প্রন। এটা প্রন ছাড়া আর কি দিয়ে করা যায়? চিকেন চিকেন দিয়ে, চিকেন দিয়ে করা যায়, তুমি ফিশ দিয়েও করতে fish পারো, দিয়েও করা যায়। ভেটকি মাছ। ভেটকি মাছ হ্যাঁ, ওটা দিয়ে। টাইমিংটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, প্রন যেমন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি easy হয়ে যায়, মানে যায়, একদম দিলাম 2 মিনিট তো প্রন হ্যাঁ। হয়ে গেল। ঠিক ভেটকি আছে, মাছে একটু টাইম খুব সুন্দর লাগলো রেসিপিটা। একটু টেস্ট করে তাহলে দেখি হ্যাঁ। কেমন হয়েছে। অপেক্ষা করে আছে আমি তার জন্য। এটা ভালো লাগলে তাহলে ক্যাফেতে এটা হবে, তাই তো? আমি আর কি মারছি না, মানে ও করেছে বলে বলছি না।
দুর্ধর্ষ হয়েছে। সত্যি প্রনটার সাথে এটা খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করছে। এবং তুমি ডেফিনেটলি এটা ক্যাফে মেনুতে ঢোকাও। আর মনে হয় তোমার এটা আর একটা বেস্ট সেলিং রেসিপি হতে চলেছে। সত্যি খুব ভালো হয়েছে, আপনার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন, কারণ উপকরণ মোটামুটি ঘরোয়া, শুধু চিংড়ি মাছটা আনতে হবে। আর সবার বাড়িতে সবসময় গন্ধরাজ থাকে, লেবু থাকে হ্যাঁ। না, গন্ধরাজ লেবুটা সবসময় থাকে না, লেবু তো- গরমকাল আসছে, এখন গন্ধরাজ হ্যাঁ, লেবু আসবে আর বাড়িতে। পুদিনা পাতাটা আনতে হবে, হ্যাঁ। ব্যাস তাহলেই হবে। ধনেপাতা সেটা সবার ধনেপাতা বাড়িতে, কিনলে একটা পুদিনা পাতা চেয়ে নিয়ে হ্যাঁ। আসবে। আর ধনেপাতা বেশি মোটামুটি লাগে না। সবার, আমার বাড়িতে তো সবসময় হ্যাঁ, সারা সবসময় বছরই থাকে। দুর্ধর্ষ হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা ডেফিনেটলি একবার বাড়িতে ট্রাই করবেন। ওয়েলকাম টু কটস এন্ড কোকো। শুভ্রার সাথে তো অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম। এখন কোথায় চলে এসেছি বলুন তো? এখন শুভ্রার ক্যাফেতে চলে এসেছি। শুভ্রার ক্যাফের নাম কটস এন্ড কোকো। চলুন শুভ্রার সাথে একটু কথা বলি আর জেনে নিই কটস এন্ড কোকোটা কোথায়। কটস এন্ড কোকো কোথায় শুভ্রা একটু বলে দাও। একদম লেক টাউন যশোর রোডের ক্রসিং এ টুয়ার্ডস নাগের বাজার, লেফট হ্যান্ড সাইডে পড়বে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা চাইলে শেয়ার করতে পারো, কেউ যদি আসতে চায়। 9007383894। ক্যাফেটা ভীষণ সুন্দর। শুভ্রাকে একটু রিকোয়েস্ট করব একটু ক্যাফেটা আমাদের ঘুরে দেখানোর জন্য। চলো, হ্যাঁ হ্যাঁ, দেখাও। কোনটা থেকে শুরু করি বলো তো? প্রত্যেকটা কর্নারই খুব সুন্দর। এখানে রয়েছে বই, এদিকে বোর্ড গেমস। আচ্ছা, বই যে রেখেছো, বই পড়ে? খুব কম, ছবি তোলে বেশি। ছবি তোলে বেশি না? হ্যাঁ, খুব, মানে কিন্তু এই কয়েকজন বয়সটাও- আছে যারা জেনুইনলি বই পড়ে। একটি বাচ্চা ছেলে আছে, ও না ওর মায়ের সাথে আসে, এসে বই পড়ে দিয়ে মার্ক করে যায়, পরের দিন এসে বাকিটা পড়ে, এরকম ও, আচ্ছা। কন্টিনিউ করে খুব। আচ্ছা, এই ওয়ালগুলো খুব সুন্দর। হ্যাঁ, এটা একজন খুব রিনাউন, ও একে দিয়েছে। আচ্ছা, তোমাদের মানে এই জায়গাটাও দেখছি বইয়ের সেটআপ করা আছে। হ্যাঁ, মোটামুটি এই এরিয়াগুলোতে কজন বসতে পারবে? আর চার, 10 হ্যাঁ। জন তো বসতেই পারবে। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে তোমার মোটামুটি 3 জনের করে ক্যাপাসিটি, আর বাইরে বাইরেও 3 জন করে 6 3 জন। জন করে 6 জন। আর ওই দিকটা কিচেন, তাই তো? ওদিকটা কিচেন, ওদিকটা কি দেখা যাবে? একটুখানি। একটুখানি আছে। কিচেনটা আমার ভীষণই ছোট। হ্যাঁ হ্যাঁ। একে তো এটা মানে টেকনিক্যালি একটা সিঁড়ির তলা, আচ্ছা, খোপচা। আচ্ছা। কিন্তু তার মধ্যেও তুমি আমি চেষ্টা করছি, হ্যাঁ, সব হ্যাঁ, সব চেষ্টা করি যাতে এখানে তোমার বোধহয় সব কিছু এগুলো রেসিপি রাখা থাকে, recipe কিছু রেভিনিউ, এগুলো সমস্ত এগুলো- কিছু, যাতে এগুলো আমরা, এগুলো হচ্ছে ওদের কাজে যাতে সুবিধা হয়। সুবিধা হয়। আমার আচ্ছা, রেসিপি আচ্ছা, লেখা আছে। খুব আর সুন্দর। এখানে আমাদের রেভিনিউ থাকে কখন, মানে কখন পরে কি? হ্যাঁ। না না, মানে ধরো যখন আসছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে তো আমি নোট ডাউন করতে হ্যাঁ, পারি না, হ্যাঁ, আর আমার এখনো ম্যানুয়াল বিল চলে। Manual bill হ্যাঁ, তো চলে। সেই জন্য আমাদের একটু নোট ডাউন বাহ। করা থাকে। আর ওদের দুজনের সাথে একটু আলাপ করিয়ে দাও। ও প্রিয়াঙ্কা, ও কোয়েল, ও আমাকে কিচেনে হেল্প করে, আচ্ছা, আর ও বাইরে কাস্টমার সার্ভিসে থাকে। বাহ। আর তো মেন যে সে আজকে নেই, ওর আজকে এক্সাম আছে, ও আবার নতুন করে ভর্তি হয়েছে গ্রাজুয়েশন ও, আচ্ছা। কমপ্লিট করার জন্য। আর তো ওরা সেই কি জন্য। এখনো পড়াশোনা করছে? না, ও করছে, ও এইচএস দিয়ে দিয়েছে। ও আচ্ছা, দাদা আর খুবই ছোট। ও আপাতত মানে পড়াশোনা স্টপ করেছে। এখন কাজ করছে। হ্যাঁ, কাজ বাহ, করছে খুব আমার কাছে। সুন্দর। তোমার আজকে এসে কেমন লাগলো বলো? খুব খুব ভালো লাগলো, ভীষণ। অনেক আমার আড্ডা মেরেছি। ফার্স্ট, আমি রান্না করি কিন্তু ক্যামেরার বাইরে, এরকম মানে ভালো প্রথমবার। লেগেছে তো? হ্যাঁ, খুব ঠিক ভালো আছে, লেগেছে। আশা করি আপনাদেরও আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। তবে এপিসোডটা শেষ করার আগে শুভ্রার জন্য কিছু গিফট আছে, চলুন wow. দেখে নিই। প্রথমে মন্দারিকা থেকে একটা গিফট ভাউচার আছে। আচ্ছা, থ্যাংক ইউ। কেটল বেরি থেকে একটা গিফট ভাউচার আছে। ওয়াও। আচ্ছা, রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। আচ্ছা, ক্যালকাটা হর্টিকালচারের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। তুমি গাছ খুব ভালোবাসো, তোমার হ্যাঁ। ভালো লাগবে। ভীষণ। আর সানাস বেকারির থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ। এগুলো আশা করি তোমার ভালো লাগবে। তুমি এভেল করে জানিও কেমন লাগলো। নিশ্চয়ই জানাবো তোমাকে। Thank you to all our gift partners: Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romani's, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্ম। টকবকের আজকের এই সিরিজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। শুভ্রা আজকে এসেছিল, শুভ্রার সাথে অনেক গল্প করেছি, খুব সুন্দর একটা রেসিপিও শিখেছি ওর কাছ থেকে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।